সাংবাদিকতা মানেই কোনো জোকার বৃত্তি কি? কিংবা দাদের মলম বিক্রিকারী হকার যেভাবে লম্ফ-ঝম্প দিয়ে ভারতীয় ন্যায় নীতি সভ্যতা লঙ্ঘন করে সাংবাদিকতার প্রচার করা হচ্ছে, তা কিন্তু সাংবিধানিকভাবে নয়। তাকে সাংবাদিকতা বলে না। সাংবাদিকদেরকে বলা হয় ফোর্থ পিলার অব দ্য নেশন। ভারতবর্ষের মেরুদণ্ডকে একটি স্তম্ভের মতো করে রক্ষা করার চেষ্টা করছে সাংবাদিকরা। আজ 26শে মে 2025। আজ আমাদের ভারতবর্ষের একজন গুরুত্বপূর্ণ আইকন হলেন কাজী নজরুল ইসলাম। তার জন্ম জয়ন্তী পালিত হল বিষ্ণুপুরের যদুভট্ট মঞ্চের অডিটোরিয়ামে। উক্ত অনুষ্ঠানে অতি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সম্মানীয় মহকুমার শাসক প্রসেনজিৎ ঘোষ এবং সহযোগিতায় বিধায়ক তন্ময় ঘোষ, উপপৌরপ্রধান মহাবীর আগরওয়ালা, কাউন্সিলর রীতা ব্যানার্জি, কাউন্সিলর ইপ্সিতা বোস, কাউন্সিলর হীরালাল দত্ত, কাউন্সিলর সংগ্রাম নাগ এবং সেই সঙ্গে সহযোগিতায় রয়েছেন প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ মকসুদ হাসান WBPS অ্যাডিশনাল SP, SDPO সুপ্রকাশ দাস WBPS। অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে অনুষ্ঠানটি পালিত হয় এবং যারা উপস্থিত ছিলেন সেই সমস্ত মানুষগুলি এই অনুষ্ঠানকে শ্রদ্ধার সঙ্গে মান্যতা দিয়েছেন। আমরা আশা করব আগামী দিনে এই কাজী নজরুল ইসলামকে ভারতবর্ষের প্রতিটি রাজ্যে তাকে সম্মান জানানো হবে। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ একটি দেশ। সেই দেশের 140 কোটি মানুষ তাঁদের সার্বিক ইচ্ছা, সার্বিক শ্রদ্ধা ভালোবাসা দিয়ে এই ভারতবর্ষকে উপস্থাপিত করেছেন এবং লড়াইয়ের প্রতিটি মুহূর্তে তাদের পরিশ্রমকে, তাদের চিন্তাধারাকে এবং লড়াইয়ের ময়দানে অনেকেই তাদের জীবন দিয়ে আত্মত্যাগ করেছেন। তাই আসুন আমরা আজকে তাদেরকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই এই বীর শহীদদের প্রতি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আর সার্বিক অনুষ্ঠানের উদ্যোক্তা হলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মহামান্য বিষ্ণুপুরের আধিকারিক সৌমি দাস।
এত সুন্দর একটি অনুষ্ঠানের উদ্যোগ নেওয়ার জন্যে তাকে আন্তরিক ধন্যবাদ এবং নমস্কার। সবাই এসেছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই। কাজী নজরুল ইসলামের জন্ম আমাদের জেলার পার্শ্ববর্তী জেলাটিতে, পশ্চিম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। আমরা সবাই জানি জামুরিয়া বলে যে ব্লকটা আছে সেখানে। তিনি এমন একজন ব্যক্তিত্ব যে তাকে ভারতবর্ষে, পরাধীন ভারতবর্ষ তো বটেই, স্বাধীন ভারতবর্ষ এবং পরবর্তীকালে 1971-এর পর যখন বাংলাদেশ তৈরি হলো এবং তখনকার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের অনুরোধে ভারত সরকারের তরফে ওনার পরিবারকে বাংলাদেশে পাঠানো হয় এবং 1976 সালে সেখানেই তিনি মারা যান বাংলাদেশে। নানান রকম তিনি তার কর্মকাণ্ড প্রথম থেকে যদি ধরি আমরা, তাহলে একেবারে ছোটবেলায় তিনি বাবাকে হারান এবং অত্যন্ত একটা গরিব ফ্যামিলি থেকে এসেছিলেন। পেট চালাতে চায়ের দোকানে, রুটির দোকানে কাজ করার পাশাপাশি মোয়াজ্জেনের কাজ করতেন, স্থানীয় মসজিদের আজান দিতেন। এরকম একজন মানুষ যে কিনা পড়াশুনোর অ্যাসাজ খুব একটা সাহচর্য পাচ্ছে না, খুব একটা সুযোগ পাচ্ছে না, তার দৃষ্টিভঙ্গি যে নিজে মোয়াজ্জেন হিসেবে কাজ করছে, এত উদার কিভাবে হচ্ছে ঈশ্বরই জানে। এবং সেটা কিনা ওই সময়ে 1910, 15, 13 এরকম সময়, যে সময়ে ভারতবর্ষের প্রায় বাঙালি সমাজ অনেকটাই কুপমণ্ডুকতায় ডুবে আছে, বর্ণভেদ প্রথার মধ্যে তখনও ডুবে আছে। সেখানে এত বড় মাপের একটা উদার মনের মানুষ তৈরি হচ্ছেন, যার মধ্যে কোথাও হিন্দু মুসলিম ধর্ম এই সমস্ত বিষয়ে কিচ্ছু নেই। তারপরে প্রথম জীবনে ওনার যিনি টিচার ছিলেন শ্রী কুমুদ রঞ্জন মল্লিক, তার লেখা অনেক কবিতা বা ছড়া আমরা পড়েছি আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে। কুমুদ রঞ্জন মল্লিকের সাহচর্যে এবং উৎসাহে, এবং স্থানীয় আরও কয়েকজন ছিলেন, উনি এত ভালো লিখতেন, লেটোর দলে গান গাইতে গিয়ে এত ভালো গান গাইতেন যে ওনাকে আসানসোলের দারোগা বা কুমুদ রঞ্জন মল্লিক খুব ভালোবাসতেন। তারাই ওনার পড়াশোনার জন্য চেষ্টা করেছিলেন কিছুদিন, এমনকি আসানসোল থেকে তাকে পাঠিয়ে দেওয়া হলো ময়মনসিংহে, বাংলাদেশে, সেখানে যদি পড়াশুনো করানো হয়। কিন্তু আলটিমেটলি হলো না, পেটের জ্বালায় তাকে কাজ নিতে হয়। এবং প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু তার অংশগ্রহণ ছিল, সুবেদার পদে তাকে প্রথম বিশ্বযুদ্ধে, তখনকার ব্রিটিশ গভর্নমেন্ট, মানে ইন্ডিয়ার, তখন তো ব্রিটিশদের আন্ডারে, ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে তখন তিনি ছিলেন। কিন্তু যাই হোক, তাকে বোধহয় যুদ্ধে খুব একটা যেতে হয়নি, তার আগেই প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায় 1918-তে। এবং তারপরে যখন তিনি ফিরে আসলেন, তখন তিনি কিন্তু অনেক অন্য মানুষ, কেননা অলরেডি তখন তার লেখালেখি শুরু হয়েছে, পড়াশোনার পথ অনেক পরিবর্তন হয়েছে। কলকাতায় আসেন এবং সেখানে এসে ক্রমে তখনকার বাঙালিদের মধ্যে শ্রেষ্ঠ সারিতে থাকা বেশ কিছু বাঙালি মনীষীর সংস্পর্শে আসেন। লেখালেখি তো তার আগের থেকেই চলছিল, সেটা একদম অত্যন্ত ফ্লারিস্ট হয় একেবারে। মুজাফফর আহমেদ, যিনি খুব প্রবাদপ্রতিম কমিউনিস্ট নেতা ছিলেন, তার খুব ঘনিষ্ঠ ছিলেন নজরুল ইসলাম। এবং তার মধ্যেই যে একটা বিদ্রোহের চেতনা, নজরুল ইসলামকে আমরা বিদ্রোহী কবি তো বলি, তার কবিতার এই বিদ্রোহী চেতনাটা অনেকটা তৈরি হয় ওই সময়ে। এই যে ব্রিটিশ পরাধীন ভারতবর্ষ, ওই সময়ে জাতীয় কংগ্রেস তৈরি হচ্ছে, পাশে জেগে উঠছে, সে ব্রিটিশের সঙ্গে করছে, টানাটানি করছে, তুমি আমাকে ছেড়ে চলে যাও, আমরা স্বাধীন হয়ে যাব। এদিকে সেই মেন স্ট্রিমের কংগ্রেসি রাজনীতি খুব একটা কাজ করছে না বলে কমিউনিস্ট পলিটিক্স রাজনীতি উঠে আসছে। মুজাফফর আহমেদের ঘনিষ্ঠ হলেন। অ্যাকচুয়ালি তারপর ক্লাস 9 অবধি পড়া একটা মানুষ, তিনি সব থেকে বেশি ভালোবাসতেন কাকে বিদ্রোহী হিসেবে? গোটা বিশ্বের তুরস্কের নেতা কামাল পাশাকে, যে কামাল পাশা কিনা এই রাজতন্ত্র, ওদের ক্ষেত্রে সুলতানেতকে নামিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাওয়ার যে প্রধান যোদ্ধা কামাল পাশা, তার ভক্ত হচ্ছেন নজরুল ইসলাম, ক্লাস 9-এ পড়ালো। তো এইটা হচ্ছে ওই সময়ে দাঁড়িয়ে তার ক্রেডিট। আর লেখালেখির জায়গাতে তার মধ্যে একেবারেই কোনো ধরনের কোনো ধর্মের ব্যাপার তো ছিলই না। কালী কীর্তন, শ্যামা সঙ্গীত প্রচুর লিখেছেন, আবার ইসলাম সঙ্গীতও প্রচুর আছে, ওনার রাগ সঙ্গীতও প্রচুর। অবশ্যই তার কিছু কিছু উদাহরণ আমাদের ছোট ভাই বোনেরা এখানে গাইছেন, শিল্পীরা গাইছেন। আর লেখার কথা তো বলাই বাহুল্য।
তো এইরকম একজন মানুষ, তাকে আমরা সারা ভারতবর্ষের মানুষই তাকে সম্মান জানায়। আমরা জানি আমাদের যখন অন্ডালে বিমানবন্দর তৈরি হলো, বিমানবন্দরটি অন্ডাল বিমানবন্দর কাজী নজরুল ইসলাম বিমানবন্দর নামে পরিচিত।